সহিংসতায় সকল আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে আয়ের ব্যবস্থা। টার্গেট করে পুলিশ সদস্য ও স্থাপনায় বিএনপি জামাতের হামলা, 2 কনস্টেবল হত্যায় 6 জন গ্রেফতার। রাস্তায় বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি, চলছে দূরপাল্লার বাস, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও চাল, ডাল, তেলের বাজার চড়া, কমেছে ইলিশের দাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: প্যারিস অলিম্পিক গেমসের ব্যতিক্রমী উদ্বোধন আজ, বাংলাদেশের পতাকা বহন করবেন আর্চার সাগর ইসলাম। সাম্প্রতিক সহিংসতায় যারা আহত হয়েছেন, দলমত নির্বিশেষে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। প্রয়োজনে তাদের আয়ের পথ করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দাবি মেনে নেয়ার পরও এই আন্দোলন জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে কিনা, এমন প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে গণমাধ্যমে তিনি বলেন, যাদের দেশের মানুষের প্রতি কোনো মায়া নেই, তারাই কেবল এমন ন্যাক্কারজনক কাজ করতে পারে। কারণ তাদের শাটডাউন, যার ফলে যে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া, অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা, সময় মতো চিকিৎসা করতেও দেবে না। আমার প্রশ্ন যে এতে কী অর্জনটা কী হলো? চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি। এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। আন্দোলনের প্রেক্ষিতগুলোর রেশ টেনে প্রধানমন্ত্রী বলেন, চাকরিতে কোটার সব দাবি মেনে নেয়ার পরও আন্দোলনের পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা সেটিই দেখার বিষয়। এত হাত কাটা, রক কাটা, পা কাটা, আমাদের ছাত্রলীগের ছেলেদের খালি চট্টগ্রামে সেই 6 তলা থেকে ফেলে দেওয়া, তাদের রক কেটে দেওয়া, পড়ে যাওয়ার পরেও তাদের হামলা। এ কোন ধরনের বর্বরতা? সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। এটিকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে সর্বক্ষণ পাশে চান সরকার প্রধান। মানুষের জীবনে যেন শান্তি আসে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বক্তব্য বিকৃত করে পরিস্থিতি উস্কে দিয়েছে একটি মহল। ধ্বংসযজ্ঞে জড়িতদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশে বসে ফোনে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। সাম্প্রতিক নাশকতায় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন যেন এক ধ্বংসপুরী। নাশকতার ধ্বংসযজ্ঞে পুরোপুরি নষ্ট করেছে বিটিভি ভবন, অথচ এটির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের মানুষের আবেগ আর অনুভূতি। রামপুরায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে দেখেন ভবনের ধ্বংসযজ্ঞ।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তার বক্তব্যকে বিকৃত করে পরিস্থিতি উস্কে দিয়েছে একটি মহল। লন্ডন থেকে ফোনেও উস্কে দেয়া হচ্ছে প্রবাসীদের। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। লন্ডন থেকেই টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তাহলে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। সরকার প্রধান বলেন, বিএনপি জামাত যে নাশকতা চালিয়েছিল এবারের ধ্বংস চিহ্ন বলে দেয় ধরন পাল্টেছে তারা। 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করল অগ্নি সন্ত্রাস, কিন্তু সেই পোড়ানোর থেকে এবারে পোড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একেবারে ছাই। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। যারা এই ধ্বংসযজ্ঞ চালালো তাদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। বিশ্বে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেজন্য নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। 96 থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের যে উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন তার ক্ষতচিহ্ন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি। 200 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে এই রাষ্ট্রীয় গণমাধ্যমের। এখন 78 কোটি টাকা লাগবে এই সম্প্রচারকে আবার স্বাভাবিক রাখতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ছাত্ররা নয়, জামাত শিবির এবং তাদের প্রশিক্ষিত ভাড়াটে সন্ত্রাসীরা কোটা আন্দোলনের আড়ালে দেশজুড়ে নাশকতা চালিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা পোস্টে 1 মিনিট 26 সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করেন সজীব ওয়াজেদ জয়। 26 জুলাই দেয়া এই পোস্টে তিনি লিখেছেন, সন্ত্রাসীদের বীভৎসতা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। বাংলাদেশের শিক্ষার্থীরা সন্ত্রাসী নয় বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধুর দৌহিত্র। টার্গেট করেই পুলিশ সদস্য স্থাপনায় হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। এই সন্ত্রাসীদের কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের। অন্যদিকে চিকিৎসকরা বলছেন, মাথায় আঘাত নিয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সুস্থ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামাতের কয়েকদিনের হামলায় রাজধানীতে আহত হন 371 জন পুলিশ সদস্য। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 282 জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন 89 জন। সেদিনের সহিংসতা ও বর্বরচিত হামলার কথা মনে করে এখনও আঁতকে উঠছেন রামপুরা ও যাত্রাবাড়িতে আহত পুলিশ সদস্যরা। রামপুরা ফাঁড়ির পুলিশ 2 দিনে পরে গেছি, পরে আইসা হেলমেট নিয়ে মাথার উপরে এইখানে একটা বাড়ি মারছে, তারপরে তো রড আর লাঠি মাটি দিয়ে বাড়ির উপরে বাড়ি, পরে আমার শটগান ছিল, গুলি ছিল, এগুলো সব নিয়ে গেছে। বেশ কয়েকজন প্লাবান আইসি আমার কাছে পুলিশ পাইছি। আমার হাতে আবার একটা শপিং ব্যাগ ছিল, ওটার মধ্যে আবার শার্ট ছিল, ইউনিফর্মের শার্টটা ছিল আমার ভিতরে। ওটা পায়ে দেখে আর আমি বুঝে ওঠার আগেই মনে করেন যে আমাকে লাঠি সোটা দিয়ে মাথায় আঘাত করে ফার্স্টেই বেশ কয়েকটা আঘাত করার পরে আমি পড়ে যাই। আমি পড়ে করে তারা এলোপাতারিভাবে আমাকে মারে। তবে সুস্থ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় দৃঢ় মনোবল অটুট আছে তাদের। পুলিশের মনোবল কেমন ভাঙবে, আসি আমরা থাকবো ইনশাল্লাহ। পুলিশরা আসলে তাদের একটা স্পেশাল ট্রেনিং তো তাদের থাকে, যে আসলে তারা কিন্তু একটু শক্তই হয়ে যায় মন থেকে। চিকিৎসকরা বলছেন, দীর্ঘ চিকিৎসা লাগলেও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন সবাই। মাথায় আঘাতপ্রাপ্ত যে রোগীগুলো আছে
তাদেরকে তো আমরা প্রাথমিকভাবে সেলাই করে দেওয়া হয়েছে, এবং যাদেরকে ছুরি আঘাত করা হয়েছে মাথার মধ্যে তাদের কন্ডিশনটা একটু ক্রিটিক্যাল, সেটাও আমরা আশা করতেছি সময় লাগবে, প্রায় মাসখানেক। দ্বিগুণ মনোবলে দেশ সেবায় যুক্ত এখনকার প্রত্যেক পুলিশ সদস্য, বলছে ডিএমপি। জামাত এবং বিএনপি যাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে তাদের প্রথম এবং প্রধান টার্গেট ছিল পুলিশ এবং পুলিশ স্থাপনা। আমার যে পুলিশ সদস্যরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনও রাজারবাগ পুলিশ হসপিটালে, যাদের হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে, তারা এখন বাসায় ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের যেই স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা আমরা বুকে ধারণ করে আমাদের প্রত্যেকটি সদস্য দ্বিগুণ অনুপ্রেরণে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা বিরোধী চক্রকে অবশ্যই আইনগতভাবে আমরা মোকাবেলা করব। নাশকতাকারীদের ঢাকায় থাকতে না দেওয়ারও হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তাদের। জামাত এবং বিএনপির যে পর্যায়ে নেতাই হোক না কেন অথবা কর্মী হোক না কেন, একজনকেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্পেয়ার করবে না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি জামাতের সন্ত্রাসীরা যাত্রাবাড়ী ও রায়েরবাগে পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করেছে। তাদের চিহ্নিত করে 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। আহমদ বাবুর প্রতিবেদন। গেল সপ্তাহে কয়েকদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ধ্বংসলীলা চালায় বিএনপি জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা। হত্যা করা হয় পুলিশ সদস্য সহ সাধারণ মানুষকে। পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনার তথ্য মোবাইল মেসেজ থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা কিভাবে পুলিশ সদস্যদের হত্যা করে তার বর্ণনা দেন। ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি তারেক ভাইয়ের দেখলাম, তারেক ভাই এসে শুভর সাথে কথাবার্তা বললেন এবং শুভকে পার্সোনাল ভাবে ডেকে তাকে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দিতে। সবাই ওইখান থেকে হইচই করে বলতেছে পুলিশ পুলিশ। আশেপাশের লোকজন এবং আমার সাথে থেকে যারা ছিল, আমাদের হাতে লাঠি ছিল এবং সবাই মিলে ওই লোকটার গায়ে আমরা আঘাত করি। আমি একজন জামাত ইসলামের কর্মী, যাত্রাবাড়ি থানার। আমাদের হাতে কাঠ ছিল, তারপর ইরফান ভাইয়ের হাতে কাঠ ছিল, তারপর আশেপাশে যা ছিল সবার হাতে কাঠ, লাঠি, বাঁশ ছিল। তো সাথে সাথে পুলিশকে ঘেরাও দিয়ে সবাই পিটিয়ে পুলিশকে হত্যা করে ফেলেছে। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, পুলিশ সদস্যদের হত্যার মাধ্যমে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। যারা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তাদের 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি। আমরা তাদেরকে শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব, আইনের আওতায় আমরা নিয়ে আসব। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে বলেও জানান তিনি। বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তথ্য আমরা পাচ্ছি। পুলিশ সদস্যদের হত্যার জন্য 10,000 টাকা করে পুরস্কারও ঘোষণা করে বিএনপি জামাতের নেতারা। পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশজুড়ে চলমান সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য বিএনপি জামায়াত দায়ী। দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কোনো হত্যাকাণ্ডই সমর্থন করে না সরকার। বরং এটা প্রমাণিত ছাত্রদল, শিবির, জঙ্গি সংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা ও আশপাশে জড়ো হয়ে এই নারকীয় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। সপ্তম দিনে কারফিউ শিথিলের সময়ে চলাচল করেছে দূরপাল্লার বাস। রাজধানীর রাস্তায় বেড়েছে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন। মানিক শিকদারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে ভর করে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সপ্তাহ ছাড়ালো কারফিউ। কারফিউ শিথিলের সময়টা জুড়ে রাস্তাগুলোতে ছিল যানবাহনের চাপ। পরিবহন শ্রমিকদের ব্যস্ততা ছিল বাস টার্মিনালগুলোতে। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে ভিড় করেছেন অনেকেই। এই যে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, দূর দূরান্ত থেকে যে লোকগুলো আসতেছিল তাদের যে কত কষ্ট। কারফিউ চলছে, বাচ্চা নিয়ে বেরোতে আতঙ্ক লাগে, রাস্তাঘাটে গাড়ি পাওয়া যাচ্ছে না। আমরা সাধারণ জনগণ মোটামুটি দুটো
ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। এই ধরনের দেশে এই রকমের পরিস্থিতি আমরা চাই। সপ্তাহব্যাপী কর্মহীন থাকার পর কাজে ফিরতে পেরে খুশি পরিবহন শ্রমিকরা, তবে এখনও অনেকের মনে আছে আতঙ্ক। আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তা আমাদের আসলে এই কর্ম শিখছে এইটা, আর কোথায় যাব কি করবো কোন আতঙ্ক কাজ করতেছে। যাত্রী আছে মোটামুটি, খারাপ নাই, ভালো আছে। পরিস্থিতি হালকা স্বাভাবিক আছে, পুরো স্বাভাবিক আসেনি। দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। সাধারণ মানুষ চায় দ্রুত ফিরে আসুক কর্মপরিবেশ। রিক্সা চায়, কিন্তু অটো রিক্সার উপর নির্ভর, পা রিক্সা উঠতে চায় না, বুঝলেন? এই একটা জ্বালা। তারপর দোয়া করবেন আল্লাহ যেন এতে আল্লাহ কাছে খালি কোন মতো খালি ঋণটা শোধ করতে পারলে ইনশাল্লাহ বাড়ি চলে যাব, আর থাকতে চাই না এখানে। আমরা তো আসলে জব করি, তো আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই, সুন্দরভাবে চলাফেরা করতে চাই। গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনীর সতর্ক অবস্থান। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার জানাবো বাজার পরিস্থিতির খবর। কাঁচা বাজারে কিছুটা স্বস্তি ফিরে এলো, চোখ রাঙাচ্ছে চাল, ডাল, তেল, লবণের বাজার। প্রতি কেজি কাঁচা সবজি গেল সপ্তাহের চেয়ে গড়ে কমেছে 30 থেকে 40 টাকা, আর প্রতি কেজি চালের দাম বেড়েছে গড়ে 2 টাকা করে। সপ্তাহ ব্যবধানে দামের এই হেরফেরের জন্য সিন্ডিকেটের পাশাপাশি তদারকের অভাবকে দায়ী করছেন ক্রেতারা। মফিউর রহমানের রিপোর্ট। সবকিছুর দাম আপনার আকাশচুম্বী, সে অনুযায়ী তো মানুষের যে সোর্স অফ ইনকাম ওই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু বাড়ে নাই। সব কিছু একটা সিন্ডিকেটের ভিতরে চলতেছে, যারা দায়িত্বে রয়েছেন তাদের যথেষ্ট অবহেলা রয়েছে। এভাবেই ক্ষোভের কথা বলছিলেন ক্রেতারা। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় গেল সপ্তাহের চেয়ে প্রায় সব রকম সবজির দামই কমেছে। সরবরাহ পরিস্থিতি ঠিক হওয়ায় দর নিম্নমুখী বলছেন বিক্রেতারা। পটল হয়েছে গিয়ে 40 টাকা কেজি, কাকল হয়েছে গিয়ে 80 থেকে 100 টাকা কেজি, শসা হয়েছে গিয়ে হাইব্রিড শসা 50 টাকা কেজি, দেশের দাম আজকে বেশি, কচুরমুখী হয়েছে 80 টাকা কেজি। এই সপ্তাহ কমে যাওয়ার কারণ হলো সবজি মোটামুটি ভরপুর আসতেছে, আসার কারণে মানে আপনার যে দামটা একটু মানে স্বাভাবিক। তবে বেশ খেল দেখিয়েছে কাঁচামরিচ, দাম উঠেছিল 600 টাকায়। ভোক্তা অধিদপ্তরের অভিযানের একদিন পরেই কমে যায় মরিচের ঝাল। প্রকারভেদে এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকায়। কাঁচামরিচ বেচতে আমরা 160 বিক্রি করতেছি, অথচ তেমন করে কিন্তু 100-200 কমছে। আজকে আনছি 120 টাকা কেজি, বেচতেছি আমরা খুচরা 140-160। বাড়তির দিকে সব ধরনের নিত্যপণ্যের দাম। 5 লিটার সয়াবিন তেল এই সপ্তাহে বিক্রি হচ্ছে 780 টাকায়, যা গেল সপ্তাহে বিক্রি হয় 10 টাকা কমে। এছাড়া মসুর ডাল, চিনি, লবণ গড়ে বেড়েছে 5 টাকা করে। চিনির দাম ছিল 130 টাকা, 135 টাকা। তেলের সরবরাহ কম, যা গায়ে দাম লেখা ওই দামে বিক্রি হচ্ছে। প্রতি লিটারে 2 টাকা করে তেলের দাম বাড়ছে, আর চিনি প্রতিকে 1-2 টাকা বাড়ছে। মাছ বাজারে একই সাথে রয়েছে স্বস্তি অস্বস্তি। 1 কেজি আকারের ইলিশের দাম গেল সপ্তাহের চেয়ে 300 থেকে 400 টাকা কমেছে। 1 কেজিটা 1500 টাকা কেজি, মাছের রেট কেজি প্রতি 300-400 টাকা করে কমছে। তবে গেল কয়েকদিনের চেয়ে বেড়েছে অন্য সব মাছের দাম। 4-5 দিনে তোর হালকা একটু দাম বাড়ছে। বর্ষাকাল তো মাছ আস্তে আস্তে বাড়তেছে, কাস্টমার গেছে সপ্তাহের তুলনায় কম। চালের বাজারে মজুদ পর্যাপ্ত, দাবি খোদ বিক্রেতাদের। তবুও সব ধরনের চাল প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। চাউলের সংকট নেই, চাউল পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। মেলেও আপনার কত গাড়ি লাগবে, টাকা দিলে চালের অভাব নেই, আমাদের কাছেও চাইল আছে। আটার চালটা মানে এটা চাহিদা বেশি, এটার দামটা একটু বেশি বাড়ছে। মিনিকেটও বাড়ছে, নাদের চালের মুষ্টিমে কিছু কোম্পানির বাড়ছে। এদিকে সব রকম ডিম ও মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্যারিস অলিম্পিক প্রসঙ্গ। প্যারিসে আজ শুরু হচ্ছে অলিম্পিক মহাযজ্ঞ। মাত্র দ্বিতীয় শহর হিসেবে 3 বার অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস। এর আগে লন্ডন গড়েছে এই কীর্তি। আজ থেকে 11 অগস্ট পর্যন্ত প্যারিস সহ ফ্রান্সের 16টি শহরে হবে আসরের ইভেন্টগুলো। রুমিন ওমানের ডেস্ক রিপোর্ট। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলে বিবেচিত এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে আয়োজন করা হচ্ছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনেই দেখা যাবে এবারের অভিনব এই আয়োজন।
প্যারিস অলিম্পিকে 206টি দেশের ক্রীড়াবিদরা প্রতিনিধিত্ব করবেন। মোট 10,714 জন ক্রীড়াবিদ অংশ নেবেন 32টি খেলার 329টি ইভেন্টে। এবারের আয়োজনে খরচ হতে পারে প্রায় 9 বিলিয়ন ইউরো। এদিকে সাধারণত 4 বছর পর পর অলিম্পিক আয়োজন হলেও এবারের আসর হচ্ছে 3 বছর পর। করোনা মহামারীর কারণে 2020-এর টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হয় 2021 সালে। প্যারিস অলিম্পিকের পর অবশ্য আবার 4 বছর পর অনুষ্ঠিত হবে এই আসর। প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন 5 জন ক্রীড়াবিদ, যাদের মধ্যে আর্চার সাগর ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন। রুমি নোমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশ থেকে এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন 5 ক্রীড়াবিদ। এর মধ্যে আর্চার সাগর ইসলামই একমাত্র সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন, বাকিরা আইওসির বিশেষ ওয়াইল্ড কার্ডে। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন সাগর ইসলাম। পারভেজ খোকনের ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো কোনো স্টেডিয়ামে নয়, নদীতে হবে এবারের অলিম্পিক গেমসের উদ্বোধন। ফ্রান্সের সেন নদীর 2 ধারে গ্যালারিও তৈরি করা হয়েছে, যেখানে কয়েক হাজার দর্শক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ মার্চ পাস্ট, আর সেই মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন আর্চার সাগর ইসলাম। সাগর ইসলাম খেলবেন আর্চারির রিকার্ভ এককে, ইমরানুর রহমান অ্যাথলেটিক্সের 100 মিটারে, 10 মিটার এয়ার রাইফেলে আছেন রবিউল ইসলাম, সামিউল ইসলাম রাফি 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে, আর 50 মিটার ফ্রি স্টাইল সাঁতারে অংশ নেবেন সোনিয়া খাতুন। অলিম্পিক গেমসে বাংলাদেশের আকর্ষণ আর্চার সাগরকে ঘিরেই। মাত্র 18 বছর বয়সে সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। তবে বাস্তবতার নিরিখে সাগর ইসলাম অলিম্পিকের পদক জয় করবেন এমন স্বপ্ন দেখেন খুব কম মানুষই। বৃহস্পতিবার অলিম্পিকের আর্চারির ইভেন্টে র্যাঙ্কিংয়ের রাউন্ডের খেলা হয়েছে, যেখানে 652 স্কোর করে 45তম হয়েছেন সাগর। 30 জুলাই এলিমিনেটর রাউন্ডে খেলবেন সাগর ইসলাম। প্যারিসে গিয়ে অসুস্থ হন সাগর, চলছে থেরাপি। পুরোপুরি সুস্থ হয়েই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাগর ইসলাম, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মুক্তিযোদ্ধা কোটার সুবিধা কারা পাবে জানতে আপিলে রিভিউ করা হবে, জানালেন মন্ত্রী। নরসিংদীতে পোড়ানো হয়েছে শত কোটি টাকার সম্পদ, কারাগার থেকে পালানো আরেক জঙ্গি গ্রেফতার। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। গেল কয়েকদিনে বিএনপি জামাতের সহিংসতায় যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় যারা সন্ত্রাসী হামলায় মারা গেছেন তাদের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। ভবিষ্যতে যেন অপ্রত্যাশিতভাবে কেউই মারা না যায় সেই কামনা করে দোয়া করা হয়। এ সময় সারা বিশ্বের মুসলমানদের জন্য শান্তির পাশাপাশি সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার 5% সুবিধা কারা পাবে তা স্পষ্ট করে জানতে আপিল বিভাগে রিভিউ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। নরসিংদীর 5 দোনায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন মন্ত্রী। পরে আলোচনা সভায় তিনি বলেন, এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত নেওয়া হবে। আমরা অভিনন্দন জানাই মুক্তিযোদ্ধাদের কোটা বাদ দিয়েছে, আমরা সেটা মেনে নেই, অভিনন্দন জানাই, কিন্তু কারা পাবে সে ব্যাপারে মুক্তিযোদ্ধাদের মতামত দয়া করে মহামান্য আদালত সেটা শুনবেন, আমরা ইনশাআল্লাহ সে ব্যবস্থা করব।
কোটা সংস্কার আন্দোলনের ওপর ভর করে বিএনপি জামাতের হামলা ভাঙচুর আগুনের শিকার হয়েছে নরসিংদীর 9টি সরকারি দপ্তর। পুড়িয়ে দেওয়া হয় শত কোটি টাকার সরকারি সম্পদ। হামলাকারীদের মূল লক্ষ্য ছিল জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় সহ প্রশাসনিক বিভিন্ন স্থাপনা। হামলা ও ভাঙচুর থেকে রক্ষা পায়নি বেসরকারি প্রতিষ্ঠান। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ধ্বংসস্তূপের এই দৃশ্য নরসিংদীর বিভিন্ন সরকারি দফতরের। গত 19 জুলাই দুর্বৃত্তদের ব্যাপক হামলা ভাঙচুর অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণতের পাশাপাশি স্থবির হয়ে পড়ে কর্মচঞ্চল এসব সরকারি কার্যালয়। এদিন আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগার, জেলা পরিষদ, হাইওয়ে থানা, পুলিশ ফাঁড়ি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবন, মাধবদী পৌরসভা কার্যালয়, মাধবদী ডাকঘর, কৃষি বিপণন কার্যালয় সহ আরও স্থাপনায়। পাশাপাশি বেসরকারি ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি যানবাহনেও আগুন দেয় নাশকতাকারীরা। লাঠি ভিতরে ঢুকে তালা বাইরে ভাঙ্গা ভিতরে ঢুকে যা আছে গ্লাস সব এই ভবনের একটা ভাঙ্গা করে না আগুন লাগা করা দিচ্ছে। আমাদের কৃষি বিপণন অধিদপ্তরে 300 থেকে 400 জন মানুষ এসে ভাঙচুর হামলা চালায়। পৌরসভার যা কিছু আছে প্রায় সব কিছুই নষ্ট হয়েছে, ইলেকট্রনিক জিনিস কিছুই নেই। তাড়াতাড়ি সন্ত্রাসী বাহিনীর বিচার হোক, আমাদের পৌরসভার জরুরি অবস্থানে যেমন আগের মতো রূপ ধারণ করে ফিরে আসে। নরসিংদীর ইটাখোলা থেকে মাধবদী পর্যন্ত 20 কিলোমিটার এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। রেহাই পায়নি ব্যক্তিগত অফিস, বাড়িঘর সহ অন্যান্য স্থাপনা। করা হয় লুটপাট। পুরাটা হোটেলেই মনে করেন যে বাংচুর করে যা কিছু ছিল সব নিয়ে গেছে, টিভিগুলা নিয়ে গেছে, কিছু বাংচুর করে গেছে, এয়ারকনের কম্প্রেসার নিয়ে গেছে। পৌরসভার এই গেট ভেঙে তারা ভিতরে ঢুকে এই পৌরসভা আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা যে তাণ্ডব চালিয়েছে, 6 কোটি 2 লক্ষ টাকা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে। এর সাথে কোনোভাবেই সাধারণ শিক্ষার্থী জড়িত ছিল না। এটা কোনো অপশক্তির কাজ। এটা এই তাণ্ডব যারা চালিয়েছে তারা একেবারেই বর্বরোচিত একটি তাণ্ডব চালিয়েছে। বিশেষ করে নরসিংদীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে জেলখানার গেট ভেঙে এইভাবে সকল কয়েদিদেরকে পালিয়ে যাওয়ার যে সুযোগ করে দিয়েছে, এটি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। দেশের একজন নাগরিক হিসেবে অবশ্যই আমাদেরকে এটা আহত করেছে। আমরা সকলে কষ্ট পেয়েছি, যেটা কোনো ক্রমে কাম্য ছিল না। কারণ আন্দোলন থেকে সেটা একটা ভিন্ন রূপে কিন্তু রূপান্তরিত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকারও বেশি। পুলিশ বলছে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি, আমাদের ধারণার চেয়ে বেশি। সেই পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে আমরা ক্ষয়ক্ষতির এই চিত্রটা আমরা নিরূপণের কাজ করছি। ফাইনালাইজড এখনও হয়নি, তবে আমরা বুঝতে পারছি সেটা আসলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। এবারের যে আক্রমণ, তাদের মূল টার্গেট ছিল এই পুলিশ, তার পাশাপাশি সরকারের যত স্থাপনা আছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেগুলোতে আমাদের প্রতিটি থানায় প্রায় তারা আক্রমণ চালাতে চেষ্টা করেছিল। হামলা ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনায় 11টি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 164 জনকে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কোটা আন্দোলনকে পুঁজি করে সাম্প্রতিক সহিংসতার সময় নরসিংদী কারাগার থেকে পালানো 9 জঙ্গির মধ্যে জুয়েল নামে আরও একজনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আরও জানান, পালানো 826 কয়েদির মধ্যে এ পর্যন্ত 8 জন গ্রেফতার ও আত্মসমর্পণ করেন 473 জন কয়েদি। জেলা কারাগার থেকে লুট হওয়া 85টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 20টি চায়না রাইফেল, 15টি রাইফেল এবং 10টি শটগান সহ 45টি অস্ত্র এবং 1091টি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। পাশাপাশি নরসিংদীতে সহিংসতার আলাদা 11টি মামলায় 185 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে আমরা জেলা পুলিশ, আমাদের 24 ডিবি টিম এবং সদর থানার টিম মিলে আরেকজন জঙ্গি জুয়েল ভুঁইয়াকে আমরা সেই গাজীপুরের কাপাসিয়ার এক প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা গ্রেপ্তার করেছি। থানায় এবং কোর্টে সকল কিছু মিলে 481 জন এই হাজতে এ পর্যন্ত আমরা আমাদের কাছে কেউ আত্মসমর্পণ করেছে। আমরা এর মধ্যে 9 জন তাদেরকে গ্রেফতার করেছি। সব মিলে 481 জনকে আমরা হাই সিকিউরিটি যেটা কারাগার গাজীপুরে
সেটাকে আমরা সেখানে প্রেরণ করেছি। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। কুমিল্লা শহর জুড়ে বেড়েছে ইজি বাইকের সংখ্যা। যখন তখন সৃষ্টি হয় যানজটের, ভোগান্তিতে পড়েন শহরবাসী। মাঝে মাঝে ঘটে দুর্ঘটনাও। নিয়ন্ত্রণের পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বেড়েছে ভুক্তভোগীদের। সব মিলিয়ে চরম দুর্ভোগে নগরবাসী। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বেশি দিন আগের কথা নয়, কুমিল্লা পরিচিত ছিল রিকশার নগরী হিসেবে। তবে দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে ইজি বাইক, মিশুক, ব্যাটারি চালিত অটোরিকশা। দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি। যত্রতত্র গড়ে তোলা হয়েছে স্ট্যান্ড। হরহামেশাই সৃষ্টি হচ্ছে যানজটের। এদের জন্য যে পরিমাণ প্রয়োজন এবং স্থান সংকুলার মানুষ মিলে অনেক অনেক বেশি হচ্ছে ইজি বাইক এবং অটোরিকশা। দেবিদ্যার চাঁদিনা থেকে রুগী নিয়ে আসার সময় তারা এগুলোতে ওঠার পর দেখা গেছে এগুলো নিয়ে হাসপাতালে যেতে অনেক টাইম লাগে। অনেক সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে যানজট তো এরকম অবস্থা, যেখানে সেখানে দাঁড়ো করাই না, যেখানে মাঝ রাস্তার মধ্যে দাঁড়ো করাই না, তারা একটা প্যাসেঞ্জার নেওয়ার জন্য মাঝ রাস্তায় দাঁড়ায় না। নগরবাসীর অভিযোগ, অনিয়ন্ত্রিতভাবে ইজি বাইকের সংখ্যা বেড়ে চললেও নেই পদক্ষেপ। সড়কে এলোপাতারি করে রাখা হচ্ছে অটোরিকশা। প্রশিক্ষণ ছাড়াই ইজি বাইক নিয়ে রাস্তা নামায় ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও। যারা চালকরা আছে তাদের কোনো সচেতনতা নাই, তারা কোনো প্রশিক্ষণ নাই, তারা যাচ্ছে তাই মানে যার যা মতো ইচ্ছে মতো তারা এই গাড়িগুলো চালায়, যার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। এবং আমি নিজেও অনেকটা পঙ্গুই, আমি এখনো হাঁটতে পারি না। বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট করে মানুষের গাড়ি ঘোড়া ভেঙে ফেলছে। ওদেরকে কিছু বলাও যাচ্ছে না, ওদের কোনো বৈধ চালানোর কোনো পারমিট নাই। তবে ট্রাফিক পুলিশ বলছে অবৈধ ইজি বাইক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে আমরা যে পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি বা করব, সেগুলো যদি আমরা সকলে মিলে সুন্দরভাবে সমন্বয় সাধন করে করতে পারি, আমি বিশ্বাস করি কুমিল্লা শহরের যে ট্রাফিক জ্যামের যে অবস্থা আছে সেটি অনেক বেশি লাঘব হবে এবং জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে। ইজি বাইকের সংখ্যা নিয়ন্ত্রণে বেশ কয়েকবার কর্মসূচি নিয়েছিল সিটি কর্পোরেশন, তবে সেগুলো অজ্ঞাত কারণে আলোর মুখ দেখেনি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জোয়ারের পানিতে প্লাবিত ভোলার ইলিশা ফেরিঘাট, ভোগান্তিতে যাত্রী ও যানবাহন শ্রমিকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জমজমাট প্রচারণা শুরু করেছেন ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। প্রচারণার পাশে পাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও। এরই মধ্যে জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন হ্যারিস। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তাগিদ দিয়েছেন কামালা হ্যারিস। আজহারুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মনোনয়নের পথ একটু একটু করে প্রশস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 1 থেকে 7 আগস্ট। সেখানে আনুষ্ঠানিকভাবে হ্যারিস চূড়ান্ত মনোনয়ন পাবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে কমলা হ্যারিসের পক্ষে প্রচারে নামছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার ব্যক্তিগত সংস্থা দ্য ওবামা ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে কমলা হ্যারিসের প্রতিনিধিদের বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাম্প্রতিক জনমত জরিপ বলছে কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। হ্যারিসের বর্তমান অবস্থান ডেমোক্রেটদের মধ্যে নতুন শক্তি জুগিয়েছে। কমলা হ্যারিসের কাছে প্রাথমিক চ্যালেঞ্জ এবং সুযোগ হল ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিদ্বেষকে পুঁজি হিসেবে ব্যবহার করা, প্রধান সুইং স্টেটগুলোতে মধ্যপন্থী ভোটারদের আকৃষ্ট করা এবং ডেমোক্রেটিক ভিত্তিতে শক্তিশালী গড়ে তোলা। এরই মাঝে ফিলিস্তিন বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নিরসনে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিয়েছেন কমলা হ্যারিস। এক টেলিভিশন বিবৃতিতে হ্যারিস বলেন, এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। এমন পরিস্থিতিতে রিপাবলিকানরা কমলা হ্যারিসের সমালোচনায় মুখর হয়েছেন। পাশাপাশি নিজেকে পরীক্ষিত ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজহারুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সহিংসতায় সকল আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে আয়ের ব্যবস্থা। টার্গেট করে পুলিশ সদস্য স্থাপনায় বিএনপি জামাতের হামলা, 2 কনস্টেবল হত্যায় 6 জন গ্রেফতার। রাস্তায় বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি, চলছে দূরপাল্লার বাস, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও চাল, ডাল, তেলের বাজার চড়া, কমেছে ইলিশের দাম। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।